আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের নতুন কাহিনী এক্সপ্লেনেশন ভিডিও শুরু করছি। আমরা আজকে আলোচনা করব সম্প্রতি ঈদে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভিকি জাহেদের অসাধারণ নির্মাণ চক্র ওয়েব সিরিজের সিজন 2 এর কাহিনী নিয়ে। প্রিয় দর্শক, সিজন 1 এর কাহিনী দুটো পার্টে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। কমেন্টে সেই পর্বগুলোর লিংক পেয়ে যাবেন। আপনারা যারা সেই টান টান উত্তেজনাকর প্রথম সিজনের কাহিনী আবার একটু দেখে নিতে চান, তারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। চক্র ওয়েব সিরিজটির সিজন 2 মুক্তি পেয়েছে 8টি এপিসোডে। আমরা প্রথম পর্বে প্রথম 4টি এপিসোডের এক্সপ্লেনেশন দেখব, দ্বিতীয় পর্বে দেখব পরের 4টি এপিসোডের। প্রথম সিজনের চরিত্রগুলোকে আমরা আবার একটু ঝালিয়ে নেই। ডক্টর হুমায়ুন ছিল একজন সাইকিয়াট্রিস্ট। লুবনার শিক্ষক হওয়ায় তার পরিবারের সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করত সে। সেলিম ছিল লুবনার চাচা, যে অল্প বয়সে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছিল আধ্যাত্মিক জগতের উদ্দেশ্যে। লুবনার বাবা আব্দুল মজিদ সাহেব আগে খুবই ধর্মপরায়ণ লোক হলেও পরবর্তীতে তিনি বিপথে চলে যান এবং যাবতীয় কুকর্ম, যেমন মদ্যপান, কাজের মেয়ের সঙ্গে জেনা ইত্যাদি সব কিছু করতে থাকেন। এর পেছনে ইন্ধন জুগিয়েছিল তার বড় ছেলে হেলাল, যে টাকার লোভে যুক্ত হয়েছিল দ্য ফাইনাল ট্রুথ নামের একটা কাল্ট অর্গানাইজেশনের সাথে, যেই অর্গানাইজেশনটি পরিচালনা করত জিব্রান নামের এক শয়তান পূজারী। টাকার লোভে হেলাল বিভিন্ন টাস্ক সম্পাদন করতে থাকে। প্রথমে একটি বিড়ালকে হত্যা করে, তারপর নিজের স্ত্রীর রুমে রাতের বেলা পরপুরুষকে প্রবেশ করায়, এরপর নিজের দাদিকে হত্যা করে এবং জিব্রানের কথা মতো নিজের পরিবারের সবাইকে কুফরি করা পানি খাইয়ে হ্যালুসিনেশনের মধ্যে ফেলে দেয়। তাকে শেষ পর্যন্ত যে কাজটি দেয়া হয় সেটা ছিল বাড়ির সবাইকে নিয়ে মাথার মধ্যে বস্তা বেঁধে, হাত বেঁধে, গলায় দড়ি লাগিয়ে চেয়ারের উপর 6 মিনিট 66 সেকেন্ড দাঁড়িয়ে থাকা। এই 3টা 6, এটা কিন্তু ডেভিলস নাম্বার বলা হয়। শয়তান পূজারীরা এই 666 এই সংখ্যাগুলো নিজেদের আচার অনুষ্ঠানে ব্যবহার করে থাকে। কাজটা সম্পূর্ণ করলে তার পরিবারের সবাইকে 1,25,00,000 টাকা দেওয়া হবে। এই লোভে শেয়ার্ড হ্যালুসিনেশনে থাকা হেলালের পরিবারের সবাই গলায় দড়ি বেঁধে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র লুবনা শুরু থেকে সতর্ক থাকায় সে গলায় দড়ি না বেঁধে নিজের শিক্ষক হুমায়ুনকে ডেকে আনে তার পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য। কিন্তু সেখানে গত সিজনের শেষে আমরা দেখতে পারি ডক্টর হুমায়ুন নিজেও সেই স্যাটানিক কাল্ট সংগঠনের সদস্য এবং সে লুবনাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এখান থেকে দ্বিতীয় সিজন শুরু হয়। আমরা দেখতে পাই হুমায়ুন ধীরে ধীরে উপরে উঠে আসে। তারপর সেখানে হাত বেঁধে গলায় দড়ি দিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে থাকা আব্দুল মজিদের পরিবারের প্রত্যেকের পায়ের নিচ থেকে চেয়ার সরিয়ে দেয়। গলায় দড়ি বেঁধে তীব্র যন্ত্রণায় পরিবারের সবাই মৃত্যুর দিকে এগুতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে লুবনার বড় ভাই হেলালের গলার দড়ি কেটে দেয় হুমায়ুন, আর তার পরিবারের বাকি সবাই, এমনকি তার ছোট্ট সন্তানও মারা যায় সেই ঘটনায়। তবে আমরা দেখতে পাই পরিবারের সবাই মারা যাবার কষ্টের চেয়ে সবার টাকা একা পাবার লোভই মুখ্য হয়ে ওঠে হেলালের চোখের দৃষ্টিতে। হুমায়ুন জানায় তাকে বলা হয়েছে হেলালকে বাঁচিয়ে রাখতে, কারণ শয়তান নাকি হেলালকে খুবই পছন্দ করে। এখন সে হেলালের তীব্র লোভ দেখে বুঝতে পারছে কেন সে শয়তানের এত প্রিয়। অতঃপর তারা দুজন অট্টহাসিতে মেতে ওঠে, কিন্তু হুমায়ুন হেলালের হাসি থামিয়ে বলে সে তার কাজে পুরোপুরি সফল হতে পারেনি। তার পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার ঘটনা মঞ্চস্থ করতে বলা হয়েছিল, কিন্তু লুবনা তাকে ফাঁকি দিয়ে বের হয়ে গেছে। এর শাস্তিস্বরূপ হুমায়ুন তার হাতের ছুরিটা দিয়ে হেলালের এক চোখে আঘাত করে এবং তাকে তীব্র যন্ত্রণা দিয়ে সেই চোখটা বের করে আনে। হেলাল এখন হয়ে যায় দাজ্জালের মতোই একচোখা। দিনটি ছিল 22শে সেপ্টেম্বর। সারা দেশ নড়েচড়ে বসেছিল আব্দুল মজিদের একই পরিবারের 5 সদস্যের আত্মহত্যার ঘটনায়। লুবনার বাবা মা, ছোট ভাই, বড় ভাই হেলালের বউ এবং সন্তান, এই 5 জনই গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে। লুবনাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় ভাই হেলাল টিভি ক্যামেরার সামনে সাক্ষাৎকারে বলে তার বাবা আব্দুল মজিদ সাহেব ছিলেন শয়তান পূজারী। তিনি বাড়ির সবাইকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিলেন। হেলাল তাকে বাধা দিতে গেলে তার উপর তার বাবা আক্রমণ করেন এবং একটি চোখ উঠিয়ে দেন। এই দৃশ্য দেখে ভয় পেয়ে তার ছোট বোন লুবনা পালিয়ে যায়। এরপর থেকে লুবনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সবার এরকম আত্মহত্যার ঘটনা সবাইকে মনে করিয়ে দেয় 2007 সালের সেই আদম পরিবারের রেললাইনে চাপা পড়ে আত্মহত্যার কাহিনীকে। আব্দুল মজিদের পরিবারের সে সবার খবরটা দেখছিলেন আর একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যার নাম ছিল হাবিব সাহেব।
আমাদের দ্বিতীয় সিজনের গল্প আবর্তিত হবে এই পরিবারকে ঘিরে। হাবিব সাহেব খবর দেখতে দেখতে হঠাৎ করেই একটা কন্ডোমের বিজ্ঞাপন শুরু হয়। সেখানে এক আবেদনময়ী নারী মডেলকে দেখে তার ভেতরে শিহরণ জাগে। তাকে আমরা ইনস্টাগ্রামেও বিভিন্ন মেয়েদের অশ্লীল ছবি জুম করে দেখতে পাই। আমরা বুঝতে পারি তিনি মোটেও সজ্জন ব্যক্তি নয়। তার স্ত্রী পারভিন ছিলেন অসুস্থ এবং বয়সের ভারে নুজ্জ। তবে কোনো এক অদ্ভুত কারণে তিনি বিড়াল একদমই পছন্দ করতেন না। তাদের ছিল ৩ সন্তান। বড় ছেলে সিরাজ একজন ডাক্তার, মেজ মেয়ে অ্যানি একজন ভেন্ট্রিলোকুইস্ট, আর ছোট মেয়ে জেনি ভার্সিটিতে পড়ার সময় একটা দুর্ঘটনার শিকার হয়ে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। আগেই বলেছি অ্যানি ছিল একজন ভেন্ট্রিলোকুইস্ট। ভেন্ট্রিলোকুইস্ট বলতে এমন এক ধরনের পারফর্মার বা শিল্পীকে বোঝায় যারা তাদের ঠোঁট না নাড়িয়ে কথা বলতে পারে। এই শিল্পকে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। সাধারণত এই পারফরমেন্সের সময় শিল্পীর হাতে একটা পুতুল থাকে। শিল্পী এমনভাবে কথা বলে যেন মনে হয় কথাগুলো তার নিজের মুখ থেকে নয়, বরং তার হাতের পুতুলটির ভেতর থেকে আসছে। তারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে ভিন্ন ভিন্ন টোনে কথা বলতে পারে, যাতে দর্শক মনে করে পুতুলটির আলাদা একটা ব্যক্তিত্ব আছে। তারা কথা বলার সময় মুখের পেশি এবং ঠোঁট খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করেন, ফলে তাদের মুখ নড়তে দেখা যায় না। একজন সফল ভেন্ট্রিলোকুইস্ট একই সাথে নিজের স্বাভাবিক কণ্ঠে এবং পুতুলের কণ্ঠে কথা বলে একটি মজাদার কথোপকথন ফুটিয়ে তোলেন। অ্যানি ভেন্ট্রিলোকুইস্ট হিসাবে বিখ্যাত তার নিজস্ব গণ্ডিতে। আগে তিনি অনেক শো করতেন, তবে একটা ঘটনার কারণে মাঝখানে ১ বছর শো করা থেকে বিরত থেকেছেন। তার হাতের পুতুলটির নাম হিচকক। পুতুলের কণ্ঠে সমাজের বিভিন্ন বাস্তবতা মজার ছলে তুলে ধরেন তিনি। এনি এর অন্ধ ছোট বোন জেনি তার প্রেমিক রাহাতের সাথে বোনের শো দেখতে এসেছে। শো শেষে সব দর্শকেরা ভূয়সী প্রশংসা করে অ্যানির। তবে শো শেষে তারা একটা রেস্টুরেন্টে খেতে গেলে এক যুবককে গোপনে আমরা দেখতে পাই অ্যানির ভিডিও করতে। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবকটি অ্যানির পাস্টের একটা ঘটনার কথা বলে বিদ্রূপ করে চলে যায়। মূলত এটাই সেই ঘটনা যার জের ধরে অ্যানি গত ১ বছর কোনো শো করেনি। অ্যানির স্বামী রাজীব ১ বছর আগে তাদের বাড়ির বাথরুমের বাথটাবে ডুবে মারা যায়। বাথটাবে ডুবে মরাটা খুবই অদ্ভুত ছিল। তারপরেও সে সময় অ্যানি নিজেই বাসায় উপস্থিত ছিল। ফলে পুলিশের ধারণা অ্যানি নিজের স্বামীকে নিজেই হত্যা করেছে। মামলাটি এখনও তদন্ত করা হচ্ছে। তবে মানুষ অ্যানির ব্যাপারে ধারণা পোষণ করে যে সে তার স্বামীকে ডুবিয়ে মেরেছে। এদিকে আমরা হুমায়ুনকে দেখতে পাই নিজের শয়তানি আচার পালন করতে। তার ডেরায় থাকা ৩টা শিকারী কুকুরকে হত্যা করে সে। শয়তানের আরও নৈকট্য পালনের জন্য সে একটা কার্য সমাধা করতে চায়। গত ৩ মাস ধরে ফার্মগেট আর তেজগাঁও থেকে প্রতি পূর্ণিমার রাতে একজন করে টোকাই নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনকে আমরা দেখতে পাই হুমায়ুনের বাড়িতে। জিবরান এই লোকটিকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে এসেছে। তারা টেবিল ভর্তি করে সুস্বাদু খাবার খেতে দেয় লোকটিকে। লোকটি হুমায়ুনের বদান্যতা দেখে মন ভরে দোয়া করে, কিন্তু খাবারে মেশানো ছিল বিষ। তাই কিছুক্ষণের মধ্যেই রক্ত বমি করে মারা যায় লোকটি। মূলত এভাবেই টোকাইদেরকে ধরে এনে তাদেরকে শয়তানের উদ্দেশ্যে বলি দেয়া হতো। আমরা হুমায়ুনকে দেখতে পাই নগ্ন হয়ে সেই লাশগুলোর শরীর টুকরো টুকরো করতে। আর মাত্র ৩টা পূর্ণিমা বাকি। প্রতি পূর্ণিমাতেই সে একজনকে এভাবে করে শয়তানের উদ্দেশ্যে বলি দেয়। বাকি ৩টা পূর্ণিমাতে আরও ৩ জনকে হত্যা করে খুলে যাবে সেই চির আকাঙ্ক্ষিত দরজা, যা দিয়ে হুমায়ুন শয়তানের আরও কাছে যেতে পারবে। এবার আমরা দেখতে পাই ডাক্তার সিরাজকে, যিনি ছিলেন অ্যানির বড় ভাই। গোল্ড মেডেলিস্ট সার্জন এবং অত্যন্ত মেধাবী ডাক্তার হবার পরেও তিনি ছিলেন অত্যন্ত সৎ। গরিব রোগীদের কাছ থেকে ফি নিতেন না, আবার কোনো ওষুধের কোম্পানির হয়ে ওষুধও দিতেন না। তাই তার আয় রোজগার হতো কম, কিন্তু তিনি মানব সেবাকেই নিজের ব্রত হিসেবে নিয়েছিলেন। তবে তার সততা সংসার জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার স্ত্রী মিতুর ছিল অনেক লোভ। অন্য ডাক্তারের স্ত্রীরা যেখানে দামি গহনা দামি শাড়ি পরে, সেখানে মিতু পরে থাকে টানাটানির সংসারে। তাদের অপ্সরা নামের একটা মেয়ে আছে। তবে মিতু সবসময় সিরাজকে পুরুষত্ব নিয়ে খোঁটা দিত, যা আমাদের বুঝিয়ে দেয় সে শারীরিকভাবেও সিরাজের প্রতি তৃপ্ত না। আমরা দেখতে পাই অ্যানিকে, যে তার স্বামী মারা যাবার পর থেকেই বিপ্লব কুরাইশি নামের একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতো। হুমায়ুনের টার্গেট ছিল অ্যানির মাধ্যমে তার পুরো পরিবারের কাছে আসা। একটি সুখী পরিবারকে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করা শয়তানের একটা অতি পছন্দনীয় কাজ। আগেরবার হুমায়ুন এই কাজটা করেছিল আব্দুল মজিদের পরিবারের সাথে। এবার সে করতে চায় অ্যানির পরিবারের সাথে। হুমায়ুনের টার্গেট ছিল অ্যানির মাধ্যমে তার পুরো পরিবারের কাছে আসা।
তাই সে লোক পাঠিয়ে বিপ্লব কুরাইশির কাছে বিষ মেশানো খাবার পার্সেল করে পাঠায়, আর সেই খাবার খেয়ে ফুড পয়জনিংয়ে বিপ্লব মারা যায়। অ্যানি হাসপাতালে গিয়ে যখন জানতে পারে তার সাইকিয়াট্রিস্টের মৃত্যুর কথা, তখন সে প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ কাউন্সেলিং ছাড়া তার পক্ষে স্বাভাবিক জীবন লিড করা সম্ভব না। তখন হাসপাতালের রিসেপশনিস্ট তাকে আরেকজন ভালো সাইকিয়াট্রিস্ট সাজেস্ট করেন, যিনি ছিলেন হুমায়ুন। আসলে জিবরানই এই কাজটি করার জন্য রিসেপশনিস্টকে টাকা অফার করেছিল। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে রাজীবের হত্যা মামলা নিয়ে অ্যানির বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে, তাই সবাই তার দিকে কেমন যেন আর চোখে তাকাতো। সবকিছু এড়িয়ে অ্যানি হুমায়ুনের সাথে দেখা করে। হুমায়ুন তার শয়তানির সম্মোহনী শক্তি দিয়ে অ্যানির সাথে এমনভাবে কথা বলে যে অ্যানি কনভিন্সড হয়ে যায়। রাজীব যখন ডুবে মরছিল তখন অ্যানি তাকিয়ে দেখছিল। এ ব্যাপারটা সবাই এতদিন বলে এসেছে অ্যানি কেন রাজীবকে বাঁচায়নি, কিন্তু আজ হুমায়ুন তাকে বলে ইউ জাস্ট লেট হিম গো। এতদিন পরে কেউ একজন তাকে নিয়ে পজিটিভ কথা বলায় অ্যানি হুমায়ুনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। এদিকে ১ বছর আগে লুবনাকে যখন হত্যা করে হুমায়ুন উপরে গিয়েছিল, তখন থেকেই কিন্তু লুবনার লাশ গায়েব হয়ে যায়। আসলে তার লাশ নিয়ে গিয়েছিল তার ছোট চাচা সেলিমের লোকেরা। সেলিম তার জগতে সেই লাশটি চাদর পেঁচিয়ে সযত্নে রেখে দিয়েছে। সেখানে আমরা অনেক আরবি লেখা দেখতে পাই, যেটি মূলত সময়ের অসীমতা নিয়ে লেখা কিছু শব্দ ছিল। হুমায়ুন একটা সাগরের পাড়ে যায়। ধীরে ধীরে শয়তান তার কাছে আসছে। হুমায়ুন ভদ্র মানুষের বেশ ধরে থাকলেও তার আসল পরিচয় জানত রুমকি। তাই রুমকি সবসময় হুমায়ুনকে বিভ্রান্ত করার চেষ্টা করত। আগের সিজনে আমরা দেখেছিলাম রুমকিকে বিভিন্ন কাজের মাধ্যমে হুমায়ুনকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করতে। আসলে রুমকি জানত হুমায়ুন বেঁচে থাকলে পৃথিবীতে শয়তানের দাসত্ব বয়ে আনবে। তবে হুমায়ুন রুমকির মোহকে পাশ কাটিয়ে ঠিকই শয়তানের নৈকট্য লাভ করেছে। সে শয়তানকে কৃতজ্ঞতা জানায় এত ভুলের পরেও তাকে পরিত্যাগ না করার জন্য। এদিকে রাহাত এবং তার অন্ধ গার্লফ্রেন্ড জেনিকে আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে যেতে। তাদের প্রেম কিন্তু প্রায় ১৫ বছরের, কিন্তু জেনি যখনই বিয়ের কথা বলে তখনই রাহাত বেঁকে বসে, বলে সে এখনো চাকরিতে সেটেল হতে পারেনি। এ কথা শুনে জেনি কেঁদে দেয়। হাজার হোক ১৫ বছরের প্রেম বলে কথা। জেনির কান্না দেখে রাহাত ওয়াশরুমে গেলে একা একা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় জেনি, কিন্তু অন্ধ হওয়ার কারণে সে রাস্তা পার হতে গিয়ে বিপত্তিতে পড়ে। ঠিক সেই মুহূর্তে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একটি মেয়ে। সে জেনিকে রাস্তার পাশে নিয়ে আসে। মেয়েটির নাম মেঘলা। মেয়েটির সঙ্গে জেনির পরিচয় হয়। মেয়েটির ফোন থেকে জেনি রাহাতকে ফোন করে এবং জানায় সে রাস্তার পাশে আছে। তখন রাহাত ছুটে আসে এবং জেনিকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে এনি হুমায়ুন সাহেবের কাছে আবারও কাউন্সেলিং নিতে যায়। আমরা জানতে পারি এনির ছোট বোন জেনি অনার্সে পড়ার সময় ডিপার্টমেন্ট থেকে একটা পিকনিকে কুমিল্লা গিয়েছিল। তখন একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে অন্ধ হয়ে যায়। প্রায় ১২ বছর ধরে সে অন্ধ হয়ে জীবন কাটাচ্ছে, কিন্তু তার স্কুল লাইফের প্রেম রাহাত অন্ধত্বের পরেও জেনিকে ছেড়ে যায়নি। তাই রাহাতকে এনি অনেক পছন্দ করে। হুমায়ুন বলে এই ব্যাপারটিকে বলা হয় প্রজেকশন ফাইডালিজম। এর অর্থ হলো আপনার নিজের ভেতরে যেটা নেই সেই জিনিসটা অন্য কারো ভেতরে দেখে তার প্রতি একটা মুগ্ধতা জন্মানো। যেমন অ্যানি তার স্বামী রাজীবকে বাঁচাতে পারেনি বাথটাবে ডুবে যাওয়ার হাত থেকে, তাই সে নিজেকে দায়িত্বজ্ঞানহীন মনে করে। অন্যদিকে রাহাত একজন দায়িত্বশীল ছেলে। সে অন্ধ হবার পরেও জেনিকে খুব দায়িত্ব নিয়ে টেক কেয়ার করছে। অ্যানির নিজের ভেতরে দায়িত্বশীলতা নেই বলেই সে রাহাতের এই গুণটিকে অনেক পছন্দ করে। এ সময় হুমায়ুন অ্যানির পুতুল হিচককের অনেক প্রশংসা করে। অ্যানি যা বলতে পারে না সেই কথাগুলো হিচকককে দিয়ে বলাতে পারে। এই পুতুলের কাছে অ্যানি অনেকটা ঈশ্বরের মতো। হুমায়ুন সবসময় সেই জিনিসগুলোই পছন্দ করে যেই জিনিসগুলোর ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। আর ভেন্ট্রিলোকুইজম হলো এমন একটা আর্ট যার মাধ্যমে আপনি আপনার হাতের পুতুলের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবেন। তাই হুমায়ুন এই আর্টটিকে খুবই পছন্দ করে। এদিকে আমরা এনির বড় ভাই ডাক্তার সিরাজের কাছে জিবরানকে যেতে দেখি। সিরাজ একজন গোল্ড মেডেলিস্ট সার্জন, কিন্তু সেই অনুপাতে তার কোনো আয় রোজগার নেই। তাই তাকে জিবরান একটা অফার করে। সেটা হলো একটা রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এর বিনিময়ে ডক্টর সিরাজ পাবে ৫ লক্ষ টাকা, কিন্তু কাজটি করা হবে প্রাইভেট সেটআপে। এর কোনো পেপারস বা ডকুমেন্ট থাকবে না। সিরাজ ধরে নেয় হয়তো কাজটি কোনো অঙ্গ চোরাচালানকারীদের হতে পারে, তাই সে রাজি হয় না। কিন্তু জিবরান জানায় এ সমস্ত নীতি দিয়ে পেট চলবে না। আজকাল সম্মান ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে।
সেই সঙ্গে সে সিরাজকে জানায় আসলে একটা অনেক দরিদ্র লোক তার মেয়ের বিয়ের জন্য নিজের কিডনি ডোনেট করতে চাচ্ছে, আর একজন ধনী লোক চাচ্ছে সেই কিডনিটা নিতে। সিরাজ যদি এই অপারেশনটা না করে তাহলে হয়তো অন্য কোনো ডাক্তার করবে, কিন্তু এই গরিব লোকটি নিজের কিডনি বিক্রি করবেই। সিরাজের জায়গায় কোনো হাতুড়ে ডাক্তার যদি অপারেশনটা করে তাহলে লোকটির অনেক ক্ষতি হতে পারে। জিবরান ডাক্তার সিরাজকে নিজের ফোন নাম্বার দিয়ে যায় যাতে মত পরিবর্তন করলে সিরাজ তাকে ফোন দিতে পারে। সে সময়ের মতো জিবরান সেখান থেকে বিদায় নেয়। আমরা দেখতে পাই জেনির বয়ফ্রেন্ড রাহাত ছিল একজন সাংবাদিক। ওই যে যেই লোকটিকে খাবার খাইয়ে হুমায়ুন বিষাক্রান্ত করে মেরে ফেলেছিল, তার মেয়েকে নিয়ে সে থানায় আসে। মেয়েটি বলছিল তার বাবা কয়েকদিন ধরে নিখোঁজ। শেষবারের মতো বাড়ি থেকে বের হবার আগে মেয়েকে বলেছিল এক বিরাট বড় লোকের বাসায় যাচ্ছে এবং বক্স ভরে বিরিয়ানি নিয়ে আসবে মেয়ের জন্য। তবে পুলিশ বলে তারা কোনো মামলা নিতে পারবে না যেহেতু কোনো বডি পাওয়া যায়নি। আসলেও তো হুমায়ুন টোকাই ৩ জনকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু একজনেরও লাশ পাওয়া যায়নি, কারণ তাদের বডি গায়েব করার জন্য সে একটা অদ্ভুতুরে পদ্ধতি অ্যাপ্লাই করেছিল। আমরা যে দেখেছিলাম সে ৩টা পালিত শিকারী জার্মান শেফার্ড কুকুর হত্যা করেছিল। আসলে কুকুরগুলোকে মারার পর সে সবগুলো কুকুরের চামড়া ফুঁড়ে ভেতর থেকে সব অর্গান বের করে ফেলে। তারপর সেই টোকাইয়ের লাশগুলোকে টুকরো টুকরো করে সেই খণ্ডিতাংশ ঢুকিয়ে ফেলে কুকুরের চামড়ার ভেতরে। ৩টা বড় আকৃতির জার্মান শেফার্ডের ভেতরে ভরে দেয় ৩ জন টোকাইয়ের লাশের খণ্ডিতাংশ। তারপর সেলাই করে চামড়া লাগিয়ে দেয়। কিছু সংগঠন আছে যারা পোষা প্রাণীদের কবর দেওয়ার ব্যবস্থা করে। সেরকম সংগঠনে ফোন দিয়ে সে জানায় তার ৩টা কুকুর ফুড পয়জনিংয়ে মারা গেছে। তারপর সেই লোকদের মাধ্যমে কুকুরগুলোকে কবর দিয়ে দেয়। এই অদ্ভুত পদ্ধতিতে সে টোকাইদের লাশগুলোকে গায়েব করেছিল। ভাবতেই গা শিউরে উঠছে। এদিকে হুমায়ুন হিচককের প্রশংসা করার পর থেকে অ্যানির কাছে মনে হতে থাকে তার পুতুলটা যেন আয়না দিয়ে তাকে দেখে। মাঝে মাঝে পুতুলটি যেন একা একাই ঘাড় ঘুরায়, মাঝে মাঝে অ্যানির কানের কাছে ফিসফিস করে কথা বলে। এটা কি আসলে অ্যানির স্বপ্ন নাকি সত্যি, সেটা অ্যানি বুঝতে পারে না। এদিকে অ্যানির ছোট বোন অন্ধ জেনি সারপ্রাইজ দিতে তার বয়ফ্রেন্ড রাহাতের বাসায় চলে আসে একজন পরিচিত বড় ভাইয়ের সাহায্যে। তবে নিজের গার্লফ্রেন্ড বাসায় আসায় অন্যান্য বয়ফ্রেন্ডরা খুশি হলেও আমরা রাহাতকে দেখতে পাই প্রচণ্ড বিরক্ত হতে। এর কারণ অবশ্য আমরা একটু পরেই জানতে পারি। রাহাতের বাসায় তখন সে অন্য মেয়ে নিয়ে লীলাখেলা করছিল, আর সেই মেয়েটি আর কেউ না, সে হলো জেনির আপন ভাবি মিতু, অর্থাৎ ডাক্তার সিরাজের অতৃপ্ত স্ত্রী মিতু। জেনির জন্য খারাপই লাগছে, বয়ফ্রেন্ডের সাথে আপন ভাবির পরকীয়া। যদিও অন্ধ জেনি কিছুই বুঝতে পারে না। তার অন্ধত্বের সুযোগ নিয়েই রাহাত এবং মিতু মেতে ওঠে পরকীয়া প্রেমে। আসলে লোভী মানুষদের কিছু বৈশিষ্ট্য থাকে। লোভ হলো মানুষকে নষ্ট করার জন্য শয়তানের হাতিয়ার। যে ব্যক্তি পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রদত্ত রিজিকে সন্তুষ্ট থাকে না, তিনি হলো লোভী। এখানে মিতু যেমন গহনা আর দামি শাড়ির লোভ করত, সুযোগ পেয়ে সে যৌনতার লোভে ঠিকই বিবাহিত হবার পরেও অন্য পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়। এদিকে মিতুর শ্বশুর হাবিব সাহেবকে আমরা দেখি স্যাটানিক কাল্টদেরকে নিয়ে একটা ভিডিও দেখতে ইউটিউবে। ঠিক সে সময়ে একটা নারী অ্যাকাউন্ট থেকে তার ইনস্টাগ্রামে মেসেজ আসে। অ্যাকাউন্টটা হলো মিষ্টি পরি নামের একটি মেয়ের। আর হাবিব সাহেব ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছে হাঙ্ক লাভার বয় নামে। বুড়ো বয়সে ভীমরতি আর কি। তবে বেশিক্ষণ সেই মেয়েটির সঙ্গে চ্যাট করতে পারে না সে। তার স্ত্রী পারভিন এসে আসরের নামাজ পড়ার জন্য বলতে থাকে তাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেলিম তার পরিবারকে বাঁচাতে ঝুনু মিয়াকে পাঠিয়েছিল। ওই যে সেই পাগল লোকটি যে রাস্তায় রাস্তায় ঘুরে শিকদার বাড়ি খুঁজে বেড়াতো। ওই ঝুনু মিয়াকে কিডন্যাপ করে নিয়েছিল জিবরানের লোকেরা। জিবরান আল হেলাল সেই ঝুনু মিয়াকে প্রচণ্ড টর্চার করতে থাকে। ঝুনু মিয়াকে যখন কিডন্যাপ করা হয়, ঝুনু মিয়া জানতো তাকে অবশ্যই সেলিম বা দরজার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য প্রচণ্ড নির্যাতন করা হবে। তাই মাইক্রোবাসে ওঠার সময়ই সে নিজের দাঁত দিয়ে নিজের জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলে, যাতে সে চাইলেও কোনো কথা উচ্চারণ করতে না পারে। পবিত্র দরজাকে বাঁচাতে কি ডেডিকেশন একবার ভেবে দেখুন। ঝুনুকে 15 দিন ধরে তারা পেটাতে থাকে এবং একটা কাগজ দিয়ে তাকে বলে সেলিমের ঠিকানা লিখে দেওয়ার জন্য, কিন্তু ঝুনু কিছুই করে না। ঝুনুকে তারা মারে না, কিন্তু প্রতিদিন তাকে মৃত্যু দেখায়। এছাড়া হুমায়ুন লুবনার লাশও খুঁজে পায়নি। সেই লাশটা কোথায় সেলিম লুকিয়ে রেখেছে সেই জিনিসটাও সে জানতে চায়, কিন্তু শত অত্যাচারের পরেও ঝুনু মুখ খোলে না।
ঝুনুর এই ডেডিকেশনের কারণে সৃষ্টিকর্তা তার উপর খুশি হয় এবং তাকে টেলিপ্যাথি করার ক্ষমতা ফিরিয়ে দেয়। ঝুনু তখন মস্তিষ্কের মাধ্যমে সেলিমের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়। মস্তিষ্কের মাধ্যমে তরঙ্গ উৎপাদন করে একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতিকে বলা হয় টেলিপ্যাথি। যদিও আধুনিক বিজ্ঞানে এর কোনো অস্তিত্ব নেই, তারপরও পৃথিবীর অনেক মানুষই টেলিপ্যাথি করার ক্ষমতা লাভ করেছে বলে শোনা যায়। এদিকে অ্যানিয়ের শোতে মেঘলার সঙ্গে আবারও জেনির দেখা হয়। সেই শোতে হুমায়ুনও আসে। সেদিন অ্যানির শোতে অনেক লোক হয়েছিল। অ্যানি ঢাকা শহরের ট্রাফিক জ্যাম নিয়ে যোগ বলতে থাকে, কিন্তু আমরা হুমায়ুনকে দেখতে পাই সে অ্যানির পুতুল হিচককের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। হুমায়ুন হিচককের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সম্ভবত হিচককের ওপরে কোনো অশুভ জিন ভর করে। হিচকক তখন একা একাই কথা বলতে থাকে। সে জেনির অন্ধত্ব নিয়ে কথা বলে। জেনির প্রেমও যে অন্ধ, কিন্তু তার প্রেমিক অন্ধ নয়, সে অন্য নারীদের দিকে তাকায়, এ সমস্ত কথা বলতে থাকে। অ্যানি হিচককের মুখ চেপে ধরলে হিচকক বলতে থাকে, রাজীব যখন বাচ্চাবে পানিতে ছটফট করছিল তখনও তোমাকে থামানো যায়নি। অ্যানি বুঝতে পারে না হিচকক কিভাবে একা একা কথা বলছে। তীব্র ভয়ে সে দৌড়ে পালায়। এদিকে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দর্শকরা ভাবে অ্যানি হয়তো পাগল হয়ে গেছে, তাই এসব উল্টাপাল্টা কথা বলছে। এরপরের কয়েকদিন অ্যানি খুবই মেন্টালি ডিস্টার্বড অবস্থায় থাকে। তখন হুমায়ুন অ্যানির বাসায় আসে তাকে কাউন্সিল করতে। অ্যানি জানায় সে হিচকককে সেদিন কন্ট্রোল করতে পারছিল না। হিচকক যেন জীবন্ত হয়ে উঠেছিল। হুমায়ুন ব্যাপারটিকে বর্ণনা করে আইডেন্টিটি ডিসঅর্ডার হিসাবে। সে জানায় দীর্ঘদিন ট্রমাটাইজড থাকার কারণে অ্যানির ভেতরে হয়তো দ্বৈত সত্তার জন্ম নিয়েছে। যখনই অ্যানির প্যানিক অ্যাটাক হয় তখন তার দ্বিতীয় সত্তাটি জাগ্রত হয়ে ওঠে। সেদিন হয়তো অ্যানির দ্বিতীয় সত্তাটি অ্যানির অজান্তে এ সমস্ত কথা বলছিল। আইডেন্টিটি ডিসঅর্ডার নিয়ে কিন্তু অনেক বিখ্যাত সিনেমা আছে, যেমন স্প্লিট কিংবা বলিউডের কার্তিক কলিং কার্তিক। সেখানেও আমরা দ্বৈত বা তারও বেশি সত্তা দেখতে পাই একজন মানুষের ভেতরে। সেদিন অ্যানির ছোট বোন জেনির বয়ফ্রেন্ড রাহাতের সঙ্গে বাইরে বের হওয়ার কথা ছিল, কিন্তু রাহাত তখন জেনির ভাবি মিতুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। তাই ল্যাপটপের ইউটিউবে ট্রাফিক জ্যামের শব্দ শুনিয়ে সে জেনিকে ফোন করে বলে আজকে অফিসে অনেক জ্যামে আটকা পড়েছে, তাই আসতে পারবে না। তারপর সেই মিতু ভাবির সঙ্গে রোম্যান্স করতে থাকে। ফলে জেনির মন খারাপ হয়ে যায়। জেনি চলে যায় একটা রেস্টুরেন্টে তার নতুন হওয়া বান্ধবী মেঘলার সঙ্গে দেখা করতে। মেঘলা জানায় সে একটা ফাউন্ডেশনে মেডিটেশন করে। সেখানে হার্বাল ওষুধের অনেক ব্যবহার হয়। সেখানে থাকা গুরুজিরা হিমালয় থেকে দুর্লভ আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আসে। মরা নার্ভেও সেগুলো জ্ঞান ফেরাতে পারে। জেনি জানায় ডক্টর বলেছে অ্যাক্সিডেন্টের কারণে তার অপটিক নার্ভ একদমই নষ্ট হয়ে গেছে, তাই কখনোই তার দৃষ্টিশক্তি ফেরত পাবার সম্ভাবনা নেই। কিন্তু মেঘলা বলে আয়ুর্বেদ ওষুধে এমন অনেক কিছু আছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অজানা। তাই সে তার গুরুজির সঙ্গে যোগাযোগ করে আয়ুর্বেদিক ওষুধ জেনিকে নিয়ে আসবে বলে কথা দেয়। এদিকে অ্যানির মন ভালো করার জন্য হুমায়ুন অ্যানিকে নিয়ে নদীর পাড়ে যায়। সে সময় বৃষ্টি আসে। অ্যানি বৃষ্টিতে ভিজতে চাইলেও হুমায়ুন তাকে গাড়ির ভেতরে থাকতে বলে, কারণ হুমায়ুন তাকে যে মেডিসিন দিচ্ছে সেটা বৃষ্টির সংস্পর্শে আসলে সেটার ইফেক্ট কমে যাবে। সে সময় বদ্ধ গাড়ির ভেতরে চারিদিকে ঝুম বৃষ্টির মাঝে হুমায়ুন এবং অ্যানি একে অপরের কাছে আসে। আমরা বুঝতে পারি অ্যানির ভিতরে হুমায়ুনের প্রতি একটা দুর্বলতা জন্ম নিচ্ছে। এদিকে অ্যানির বাবা হাবিব সাহেব ইনস্টাগ্রামে যে মেয়েটির সঙ্গে কথা বলতো সেই মেয়েটি তাকে দেখা করার জন্য ডাকে। আমরা অবাক হয়ে দেখতে পাই ইনস্টাগ্রামের সেই স্লাট মেয়েটি আর কেউ নয়, জেনিকে সাহায্য করা সেই মেয়েটি অর্থাৎ মেঘলা। আমরা বুঝতে পারি মেঘলার অন্য কোনো উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যেই সে জেনিকে সাহায্য করেছে এবং হাবিব সাহেবকে অন্ধকার পথে আহ্বান করছে। হাবিব সাহেব মেঘলার সঙ্গে ইন্টেন্স হবার মুহূর্তে তার স্ত্রী পারভিন ফোন করে। স্ত্রী পারভিন খুবই অসুস্থ, তাই সে তাড়াতাড়ি হাবিব সাহেবকে বাড়িতে আসতে বলে। কিন্তু হাবিব সাহেবের কানের কাছে কে যেন বলছে একটাই তো জীবন, ভোগ করো। হাবিব সাহেব তখন সবকিছু বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়ে মেঘলার উপর। নিজের পরন্ত বেলায় একজন যুবতী মেয়ের সংস্পর্শ সে উপেক্ষা করতে পারে না। ফলে পাপাচারে নিমগ্ন হয় হাবিব সাহেব। আমরা আগেই দেখেছি ঝুনু বন্দি অবস্থায় সেলিমের সঙ্গে টেলিপ্যাথি দিয়ে যোগাযোগ করে। টেলিপ্যাথির মাধ্যমে সে সেলিমকে জানায় সে কোথায় আছে। সেলিম সরাসরি ঝুনুকে সাহায্য করতে পারছিল না।
কিন্তু সে জানত লুবনার মামা আশরাফ সাহেব এখনও লুবনাকে খুঁজে বেড়াচ্ছে। তাই সেলিম কাগজে একটা ঠিকানা লিখে একটা টোকাইকে দিয়ে চিঠিটা পাঠায় আশরাফ সাহেবের কাছে। সেখানে লেখা ছিল ঝুনু পাগলের ঠিকানা। আশরাফ সাহেব দ্রুত পুলিশের কাছে যায়। পুলিশ প্রথমে কোনো রেইড দিতে রাজি হচ্ছিল না, কারণ একটা টোকাইয়ের হাতে লেখা একটা কাগজের ঠিকানা দেখে পুলিশ কখনো রেইড দেয় না। কিন্তু আশরাফ সাহেব ওসির পা ধরে, কারণ তার দৃঢ় বিশ্বাস ঝুনু পাগলার সঙ্গে লুবনার যোগাযোগ আছে। তাই পুলিশ রেইড দিতে রাজি হয়। এদিকে নিজের স্ত্রী মিতুর ক্রমাগত খোঁটা শুনতে শুনতে একসময় ডাক্তার সিরাজ রাজি হয় কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন করতে। জিবরান তাকে টাকা দেয়। শয়তানের এই টাকা নেয়ার সাথে সাথে তাকে যেন একটা শয়তানি লোভ গ্রাস করে। তার আশেপাশে ফিসফিস শব্দ হতে থাকে, যেই শব্দ তাকে বলতে থাকে টাকার মাহাত্ম্যের কথা। পৃথিবীতে যেন টাকাই ঈশ্বর। তখন ডক্টর সিরাজের কাছে সেদিন হুমায়ুন অ্যানিকে নিজের চেম্বারে নিয়ে এসেছিল। অ্যানির কাছে সে জানতে চায় কেন রাজীব আত্মহত্যা করল। অ্যানি জানায় রাজীব খুবই ভালো মানুষ ছিল। বিয়ের পর থেকে সে অ্যানিকে খুবই রেসপেক্ট করত এবং অনেক কেয়ারও করত, কিন্তু ভালোবাসতে পারত না। আসলে রাজীবের পক্ষে কোনো নারীকে ভালোবাসা সম্ভব ছিল না। সে ছিল অনেকটা অ্যাসেক্সুয়াল প্রকৃতির। তার ভালো লাগা ছিল অন্যরকম। অ্যানি ব্যাপারটা মেনে নিতে পারছিল না। রাজীবের ব্যাপারে ডিটেলস না বললেও আমরা ধরে নিতে পারি রাজীব হয়তো সমকামী ছিল, অথবা অ্যাসেক্সুয়াল, বা যার যৌনতার প্রতি আকর্ষণ ছিল না এরকম ছিল। এ কারণে পৃথিবীতে সবার দ্বারা ডিমিন্ড হতে হতে একসময় রাজীবের ভেতরে নিজের প্রতি একটা ঘৃণা এসেছিল। রাজীবের এই ব্যতিক্রম ধর্মিতা অ্যানি মেনে নিলেও রাজীব মানতে পারেনি। তাই সে বাথটাবে ডুবে আত্মহত্যা করে। যখন রাজীব আত্মহত্যা করছিল অ্যানি সেটা বুঝতে পেরেছিল, কিন্তু অ্যানি তাকে বাঁচাতে চায়নি। এ ব্যাপারটা নিয়েই অ্যানি সবসময় গিল্ট ফিলে ভুগতে থাকে। পুলিশ থেকে শুরু করে মিডিয়ার সবাই অ্যানিকে খুনি বলে সন্দেহ করেছিল, কিন্তু অ্যানি কখনোই সত্যিটা বলেনি। সে সবসময় নিজের স্বামীর গোপনীয়তা রক্ষা করে গেছে। সে যদি বলতো আমার স্বামী সমকামী অথবা আমার স্বামী অ্যাসেক্সুয়াল, তাই লজ্জায় সে আত্মহত্যা করেছে, তাহলে সারা দেশের মানুষ রাজীবকে নিয়ে হাসাহাসি করত। সে চায়নি তার স্বামীকে নিয়ে কেউ হাসাহাসি করুক। এজন্য নিজের উপর খুনি হবার অপবাদ নেয়ার পরও স্বামীর সম্মান রক্ষা করে গেছে অ্যানি। এ কথা শুনে হুমায়ুন জড়িয়ে ধরে অ্যানিকে। সে বলে, আপনি শুদ্ধতম মানুষ, পিওর সোল। এরকম পিওর সোলই আমি খুঁজছিলাম বহু বছর ধরে। এবার আমরা সরাসরি চলে যাব হুমায়ুনের জন্ম বা উৎপত্তি কোথা থেকে হলো সেটা জানতে। গত সিজনে আমি আপনাদের কাজী ম্যাক রচিত বই থেকে আদম ধর্মের উৎপত্তি নিয়ে বিস্তারিত বলেছিলাম। এই সিজনে সেগুলোকে নাট্যরূপ দেয়া হয়েছে। আদম ধর্মের প্রতিষ্ঠাতা আব্দুল দরবেশ প্রথম জীবনে ছিলেন একজন সজ্জন ব্যক্তি। তিনি ময়মনসিংহ এর কাসর অঞ্চলে ধর্মকর্ম করার জন্য বেশ সুপরিচিত ছিলেন। একসময় তিনি নিজেকে পীর হিসাবে দাবি করেন এবং তার বেশ কিছু মুরিদও হয়ে যায় আশেপাশের এলাকায়। সেই অঞ্চলের অন্য কিছু লোক তখন পীর পন্থার বিরুদ্ধে কথা বলে। তখন সেই বিরোধীদের সঙ্গে আব্দুল দরবেশের বাহাস বা বিতর্কের আয়োজন করা হয়। কিন্তু বিতর্ক চলাকালীন সময়ে যখন আব্দুল দরবেশ পীর, অলি আউলিয়া, ইমাম এসব রেফারেন্সে কথা বলছিলেন, তখন স্থানীয় কিছু উত্তেজিত জনতা রাগত হয়ে আব্দুল দরবেশকে মারধর করা শুরু করে। তিনি মসজিদের ইমামদের সহায়তায় কোনো রকমে মসজিদ থেকে বের হয়ে আসেন। শারীরিকভাবে যতটা না আহত হন, তিনি এলাকায় অপমানিত হয়ে মানসিকভাবে তার চেয়েও বেশি ক্রোধে ফেটে পড়েন। এই পর্যন্ত তিনি ইসলাম ধর্ম পালন করতেন নিয়মিতভাবে, কিন্তু ধর্ম পালন করার পরেও শুধু পীরপন্থী হওয়ায় মসজিদে এলাকার সব মানুষের সামনে এভাবে স্যান্ডেল পেটা হয়ে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন। পরিবারের সবাইকে বাইরে রেখে দরজা আটকে তিনি একা ঘরে বসেছিলেন। হাতের কাছে যা পাচ্ছিলেন সেটা দিয়েই নিজেকে আঘাত করছিলেন। তার কান্না এবং ক্রোধ গলা দিয়ে হুঙ্কার হয়ে বের হচ্ছিল। জানালা খুলে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলেন তার ক্রোধে কি কোনো ভুল আছে কিনা। হঠাৎ একটি অজানা কণ্ঠ তাকে নাম ধরে কথা বলে। তাকে বলে, তুমি পুরুষোত্তম। এই দুনিয়া তোমার পায়ের নিচে এনে দিতে পারি। এই পৃথিবী থেকে তোমাকে নগদের দেশে নিয়ে যাব। দুনিয়ার জান্নাত দেখাবো তোমার কাছে। পৃথিবীতে মানুষের দ্বারা যত অপরাধ ঘটে তার বেশিরভাগই ঘটে রাগত অবস্থায়। আব্দুল দরবেশ যখন ধর্ম পালন করার জন্য মার খেয়ে ক্রোধান্বিত ছিলেন, ঠিক সে সময় তাকে ডাইভার্ট করার জন্য উপনীত হয় অশুভ শক্তি। তার কানের কাছে সারাক্ষণ ফিসফিস শব্দ ঘুরতে থাকে, যারা তাকে বলতো, তুমি পুরুষোত্তম, তোমার উচিত যারা তোমাকে অপমান করেছে তাদের বিরুদ্ধে নিজের ধর্ম বানিয়ে যুদ্ধ করা।
আসলে মানুষ যখন ক্রোধে অন্ধ থাকে বা রেগে থাকে তখন তার ঈমান সর্বনিম্ন পর্যায়ে থাকে, আর সেই মুহূর্তকে শয়তান বেছে নেয় শিকার করার জন্য। মানুষের কানে ইবলিশ দিতে থাকে কুমন্ত্রণা, যেরকম দিয়েছে আব্দুল দরবেশকে। এই কুমন্ত্রণাকেই বলা হয় শয়তানের ওয়াসওয়াসা। আমরা সূরা নাস পড়ার সময় যখন বলি মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, তখন আমরা সৃষ্টিকর্তার কাছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে সাহায্য প্রার্থনা করি। আব্দুল দরবেশ ভুল করে ফেলে, তার উপরে শয়তান ভর করে। সে তার রুমের ভেতরে শয়তান পূজারীরা যেরকম সিম্বল ড্র করতে থাকে সেরকম আঁকিবুকি করে। সে তার পরিবারের সবাইকে ডেকে বলে সে একটি নতুন ধর্মের সন্ধান পেয়েছে, যাকে বলে আদম ধর্ম। তারা রক্ত কালি হিসাবে ব্যবহার করে নিজেদেরকে আদম ধর্মে কনভার্টেড হিসাবে শপথ করে। তারা চিৎকার করে বলতে থাকে, জয় আদমের জয়। এই ধর্মের মানুষরা নিজেদের আদম বা আদিপুরুষের বংশধর হিসাবে মনে করত। তাদের ধর্মে শূকর এবং দারকাক ছাড়া অন্য সকল পশু হত্যা এবং মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। আদম ধর্মের শিশু জন্মের পরে তার মুখে দারকাকের রক্ত দেওয়ার বিধান লেখা ছিল। তারা নিজেদের ধর্মের অনুসারী যে কাউকে বিয়ে করতে পারত। এমনকি নিজের মা বাবা ভাই বোন কারো সঙ্গে বিয়ের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তারা দলগতভাবে ব্ল্যাক ম্যাজিক বা প্ল্যানচেট বা মৃত আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করত। তাদের কবরের বিধান ছিল যেখানে যে অবস্থায় কেউ মারা যাবে কাফন জানাজা ছাড়াই সেই ঘরেই তাকে কবর দিতে হবে। আব্দুল দরবেশের নিজের পরিবার ছাড়াও আশেপাশের কয়েকজন লোক এই আদম ধর্মে দীক্ষিত হয়েছিল। এলাকার মানুষ ভাবত তারা খ্রিস্টান ধর্ম পালন করছে। অনেকটা গোপনে ধর্ম প্রচারের কাজ করায় নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া অন্য কেউই জানত না আদম ধর্মের ব্যাপারে। এই আব্দুল দরবেশের ছোট মেয়ে ছিল রুমকি, আর তার স্বামী ছিল হুমায়ুন। হুমায়ুন এতক্ষণ পর্যন্ত শ্বশুরের কর্মকাণ্ড চুপচাপ দেখে গেলেও ঘরে এসে তার মাথা আউলিয়ে যায়। সে বুঝতে পারে তার শ্বশুরের ওপর শয়তান ভর করেছে, কারণ সে যে সমস্ত কাজ করছে সে সবই শিরক। আল্লাহর কাছে তওবা করার জন্য সে দ্রুত নামাজে দাঁড়ায়। হুমায়ুন নামাজে দাঁড়ানোর পর থেকে তার কানে কেমন একটা ফিসফিস শব্দ শুনতে পাচ্ছিল, শয়তানের ওয়াসওয়াসা। নামাজ পড়ার সময় হুমায়ুনের কোনো দোয়াই মনে পড়ে না, কারণ তাদের ঘরের ভেতর থেকে আল্লাহর রহমত সম্পূর্ণভাবে চলে গেছে। ঘরটা হয়ে গেছে শয়তানের আড্ডাখানা। তার স্ত্রী রুমকি সেদিন থেকে ঘুমাতে পারত না। রাতের বেলা বারবার ঘুম ভেঙে যেত তার মনে হতো কেউ একজন তার গায়ের উপরে উঠে আসছে। হুমায়ুন রুমকিকে আয়তাল কুরসি পরে ফু দিতে গিয়ে দেখতে পায় আয়তাল কুরসিও ভুলে গেছে সে। এরই মাঝে রুমকি প্রেগনেন্ট হয়ে যায়। আব্দুল দরবেশ বলে এই সন্তান আদমের উপহার। সে রুমকির পেটে শয়তানি সিম্বল এঁকে দেয়। লাল রঙের একটা কালি দিয়ে পেটের ভেতরে সে লিখে দেয় 666, যেটা কিনা শয়তানের প্রিয় নাম্বার। শয়তানকে খুশি করার জন্য আব্দুল দরবেশ তখন কাঁচা শূকরের মাংস খেত, তাও আবার কবরে বসে বসে। হুমায়ুন সবকিছু দেখে মাথা বিগড়ে যেতে থাকে। সে নামাজ পড়তে পারত না। যখনই সে নামাজ পড়তে যেত কোনো না কোনো ঘটনা ঘটে তার নামাজ পড়া বন্ধ হয়ে যেত। বাড়িতে অপবিত্র শক্তি ঘুরে বেড়াতো। আমরা সারা শরীরে আঁচিলওয়ালা এক মহিলাকে বাড়ির ছাদে বসে পাহারা দিতে দেখতে পাই। তাদের পরিবারের সবাই আগুনের চারপাশে ঘুরে ঘুরে কাঁচা মাংস খেতে থাকত। আব্দুল দরবেশ রুমকির পেটের বাচ্চা নিয়ে অবসেসড হয়ে পড়েছিল। সে সবসময় বলতো এই বাচ্চা হলো আদমের উপহার এবং এই বাচ্চা হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিমান পুরুষ। হুমায়ুন এই পাগলদের মধ্যে আর থাকতে চায় না। সে দ্রুত ব্যাগ গুছিয়ে রুমকিকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু রুমকি বলে আমরা হাতের রক্ত দিয়ে শপথ করেছি যে কখনো এই ধর্ম ত্যাগ করব না। হুমায়ুন বলে কিছুই হবে না। সেদিন রাতে তারা ব্যাগ গুছিয়ে পালিয়ে যায়। ট্রেনে করে ঢাকা চলে আসে তারা। শহরে এসে একটা বাসা নেয়, কিন্তু দুঃস্বপ্ন রুমকির পিছু ছাড়ে না। তবে ভালো যেটা হয় সেটা হলো হুমায়ুন আবার নামাজ পড়তে পারে। শ্বশুরবাড়িতে থাকতে তার যে দোয়াগুলো ভুলে গিয়েছিল সেগুলো আবার মনে পড়ে যায়। সাধারণত মায়ের পেটে বাচ্চারা 10 মাস 10 দিন অবস্থান করে, কিন্তু রুমকির পেটের বাচ্চাটা খুব দ্রুতই বড় হতে থাকে। একদিন রুমকির প্রচণ্ড পেট ব্যথা করতে থাকলে সিএনজিতে করে হুমায়ুন তাকে হাসপাতালের দিকে নিতে থাকে, কিন্তু সবসময় ফিসফিস করে তারা যেন কি শুনতে পাচ্ছিল। আব্দুল দরবেশ যেন তাদের কানের কাছে এসে বলছে আমি সবখানে আছি, আদমের কাছ থেকে কেউ পালাতে পারবে না। হাসপাতালে আসার পর রুমকির পেটের সাইজ দেখে ডাক্তার বলে তার এখনই ডেলিভারি হবে। অপারেশন থিয়েটারে নেয়ার আগে নার্স দ্রুত রুমকির আল্ট্রাসোনোগ্রাম করে। সে সময় হুমায়ুন লাউঞ্জে বসেছিল। হঠাৎ বাইরে থেকে ধূলিঝড় শুরু হয়। হুমায়ুন বুঝতে পারে না এরকম রৌদ্রোজ্জ্বল দিনে কিভাবে ঝড়ের উদ্ভব হলো।
ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় হাসপাতালের সামনে সেলিম দাঁড়িয়ে আছে। সে অবশ্য তখন সেলিমকে চিনত না। হঠাৎ তাকে পেছন থেকে নার্স ডাকে। ডাক্তার এ সময় একটা অদ্ভুত তথ্য জানায়। ডাক্তার বলে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেছে রুমকির পেটের ভেতরে কিছুই নেই, অর্থাৎ রুমকি প্রেগন্যান্ট না। অনেক সময় নারীদের এরকম হয়, যেটাকে বলা হয় সুডো প্রেগন্যান্সি। তবে সে সমস্ত ক্ষেত্রে পেট কখনো এত বড় হয় না। তাই ডাক্তার সন্দেহ করে হয়তো রুমকির অজানা কোনো রোগ হয়েছে। কিন্তু হুমায়ুন তো জানে রোগটা কি। সে বুঝতে পারে আব্দুল দরবেশের অভিশাপে জন্ম নেয়া এই সন্তানকে পৃথিবীর কোনো মানুষের দ্বারা জন্ম দেওয়ানো সম্ভব নয়। তাই সে রুমকিকে নিয়ে আবারও বাসায় ফেরত যায়। প্রিয় দর্শকবৃন্দ, এরই মাধ্যমে চক্র ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম 4টি এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও শেষ হলো। পরের 4টি এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ঘুরে আসুন আমাদের চ্যানেলে। ভিডিওটি খুব দ্রুতই আপলোড হয়ে যাবে। তাই ভিডিওটি আপলোড হওয়া মাত্র দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং আমাদের ঈদ কন্টেস্টে যোগ দিতে ভুলবেন না কিন্তু। আমাদের ঈদ কন্টেস্ট চলবে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এবং আপনাদের মধ্যে থেকে ভাগ্যবান 4 জন জিতে নিতে পারেন প্রত্যেকে 500 টাকা সমমূল্যের ঈদ উপহার। পরের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল ধরনের অশুভ শক্তি থেকে দূরে থাকবেন, এই কামনায় বিদায়।